যে নাট্যশাস্ত্রের উৎপত্তি হচ্ছে প্রায় সহস্র বর্ষ পূর্বে। তা এটা মোটামুটি 500-600 বছর পূর্বে, মানে এই দাসী আট্টামটা মোটামুটি 500-600 বছর পূর্বে থেকে আস্তে 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 স্ট্রাকচার তৈরি হচ্ছিল, মানে বিফোর মুঘল। হ্যাঁ। তো সহস্র বর্ষ পূর্বে মানে হচ্ছে খ্রিস্টের জন্য, এই 500 বছর হচ্ছে খ্রিস্টের জন্মের আগে। ও এই 500টা স্ট্রাকচারটা তখন থেকে তৈরি হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে চোলরাজ, পান্ডুরাজ, পল্লবরা এরা এগুলোকে প্যাট্রনাইজ করেছে এবং তার একটা নির্দিষ্ট রূপ দিয়েছে, স্থায়ী রূপ দিয়েছে। কিন্তু ব্যাপারটা ট্র্যাডিশনটা চলছিল অনেক আগে থেকে। তো যেটা হয়ে এসছে যে নাচটা পরবর্তী ক্ষেত্রে দাসিয়াটম, এই দেবদাসীরা তারা মূলত করতেন। পরবর্তী ক্ষেত্রে যেটা হলো যে শুধুমাত্র দেবদাসী যারা ছিলেন তারা একদম সমাজের ভীষণ পুণ্যের একটা জায়গায়, পবিত্র একটা জায়গায়, তো তাদেরকে ভীষণভাবে সম্মান দেওয়া হতো। এমনও আছে যে দেবদাসীদের নামে প্রচুর জমি, দেবোত্তর সম্পত্তি যেগুলো সেগুলো সব দেবদাসীদের নামে থাকত। এবং হয়তো কোনো গ্রামে কোনো দেবদাসী সেবার যাচ্ছেন বা গেছেন, সমস্ত গ্রামের সকলে তার আশীর্বাদ নিতে আসতো। মানে তিনি ছিলেন দেবতার সাথে সরাসরি সংযুক্ত বলে তাকে তার আশীর্বাদটা সবাইকে নিতে হতো। এইরকম ছিল দেবদাসীর স্থান। কিন্তু ওনাদের জীবনযাপনটাও ভীষণ কঠোর জীবনযাপন, ভীষণই কঠোর জীবন। তো পরবর্তী ক্ষেত্রে রাজার মনোরঞ্জনের জন্য রাজদাসী যারা কোর্ট ডান্সার, তারা মন্দিরের জন্য নন, তারা রাজনর্তকী হিসেবে, তাদেরও নাচের একটা ফর্ম ছিল, তো তারা ছিলেন রাজদাসী বলা হতো। আর কিছু ছিলেন যারা দেবদাসী ক্যাটেগরি, দেবদাসী সিলেক্ট করা হতো কোন মেয়েটা দেবদাসী হতে পারবে। সব মেয়ে দেবদাসী হওয়ার মতন যোগ্যতা তার ছিল না, এবং তার একটা কাস্টের ব্যাপারও ছিল। তো রাজদাসীও ঠিক এরকম খুব সুন্দরী, বাছাই করা এরকম। এবং কিন্তু কিছু তো থাকতো যে যারা হয়তো ওই মেরিটের যোগ্য নন, বা অত সুন্দরী নন, বা অত গুণপনা নন, কিন্তু তিনিও নাচ করেন। তো তারা কি করতেন, তাদের ছিল তারা দর্শক মনোরঞ্জন করতেন। মানে ধরো তুমি নাটক দেখো, আবার যাত্রাও দেখো, ঠিক আছে? নাটকটা সাধারণত অডিটোরিয়ামের ভেতরে হয়, যাত্রা সাধারণত প্রকাশ্য মঞ্চে হয়, মুক্ত মঞ্চে হয়। নাটকের জন্য কিছু নির্দিষ্ট দর্শক যান, যাত্রার জন্য আপামর সমস্ত দর্শক যেতে পারে। ওকে, তো ফোক আর্ট আর ক্লাসিক্যাল আর্ট এই একটা পার্থক্যের একটা ব্যাপার তখনও ছিল। তো কিছু সংখ্যক দাসী ছিলেন, নৃত্যশিল্পী ছিলেন যারা এই দর্শক মনোরঞ্জন করতেন, তাদেরকে স্বদাসী বলা হতো। তো মোটামুটি এই তিনটে ধারায় নাচটা চলে আসছিল। তো তুমি যখন পারফর্ম করবে, ধরো তুমি যখন মন্দিরের ভেতরে পারফর্ম করছো দেবদাসী, তোমাকে সিটি বাজানোর কেউ নেই তোমার নাচ দেখে। যখন পাবলিকে নাচ করছো, তুমি যদি সেই শুধু ক্লাসিক্যাল ফর্মটা তুলে ধরো, তাহলে পাবলিক তোমাকে নেবে না। তার জন্য তোমাকে আরো কিছু অ্যাড করতে হবে, মশলা। ওকে, তো এইটা হচ্ছে একটা অবক্ষয়ের জায়গা শুরু হলো। কারণ মন্দির কালচার আস্তে 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 বন্ধ হয়ে যেতে শুরু করলো। ব্রিটিশ রুল, মন্দিরে দেবদাসীদেরকে নাচ করানো যাবে না, আরো বেশ কিছু হয়তো গন্ডগোল বা অসুবিধা ছিল। রাজার রাজতন্ত্র তো উঠেই গেল, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা এলো। তার ফলে পাবলিক মনোরঞ্জন বা দর্শক মনোরঞ্জনের জায়গাটাই মূল হয়ে দেখা দিল। এবং তাতে কি হলো, নাচ একটা সম্মানের জায়গা থেকে যারা শিক্ষিত জন তাদের একটা অসম্মানের জায়গায় চলে আসে। তখন আর কোন শিক্ষিত ঘরের লোকজন তাদের বাড়ির ছেলেকে বা মেয়েকে নাচের জন্য অ্যালাউ করতেন না। রুক্মিণী দেবীর যাত্রাটা এখান থেকে শুরু হলো। কারা করতেন নাচ, যে খুব গোড়া, যারা
বংশানুক্রমে করে আসছেন, যেমন ধরো বালা সরস্বতীজি, তার মাতামহী, তার মা প্রত্যেকেই খুব বড় ইনস্ট্রুমেন্টাল ছিলেন। তার মাতামহী বিনা আমালজি, তার মা সঙ্গীত শিল্পী ছিলেন খুব বড়। এইভাবে বংশানুক্রমে তাদেরটা চলে আসলো, তাকে করতেই হতো, মানে তার রক্তেই ওটা আছে, তিনি ছোটবেলা থেকে তার পরিবারে ওটা পেয়ে আসছে। কিন্তু তার বাইরে ধরো আমার তোমার মতো সাধারণ ঘরের যারা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছেন, তারা তাদের বাড়ির মেয়েকে অ্যালাউ করতেন না নাচ করার। তো এইখান থেকে রুক্মিণী দেবী যাত্রাটা শুরু হয়েছিল। রুক্মিণী দেবী প্রথম নাচটাকে, এবং তার সাথে শ্রীকৃষ্ণ আইয়ার ছিলেন, তিনি চেষ্টা করেছিলেন এই ভরতনাট্যমটাকে আবার তার সম্মানের জায়গাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তো তখন ওদের দাসী আট্টামি বলা হতো। এরপর রুক্মিণী দেবী যেটা করলেন, যে শৃঙ্গার কেন্দ্রিক ব্যাপারটাকে, যেটা হয়তো অনেক ক্ষেত্রে একটু ভালগার ছিল, বা ওয়ার্ডিংসও কিছু ওই রকম ইন্টিমেট ব্যাপারগুলো ছিল, যাতে মানুষের চোখে স্বাধীনতা বোধ হয়তো নষ্ট হতে পারে, তিনি সেই জায়গাগুলো পুরো বাদ দিয়ে ভক্তি কেন্দ্রিক জিনিসপত্র ইন্ট্রোডিউস করানো শুরু করলেন। শ্লোকাম বা শুদ্ধ নৃত্য, আলারিপু, জাতিসারাম, যা দিয়ে মানুষকে নাচের দুনিয়ায় টেনে আনা যাবে, মানুষকে দেখানো যাবে যে এই নাচটার মধ্যে খারাপ কিছু নেই, নাচটা ভালো নাচ, তোমার পরিবারের ছেলেটি বা মেয়েটি করতে পারে, তুমি করো। এবং রুক্মিণী দেবী তার একটা অনেক বেশি বয়সে গিয়ে, প্রায় 25 বছর বয়সে গিয়ে নাচটা শুরু করেছিলেন। হ্যাঁ, এবং পাবলিক পারফরমেন্স করলেন, শুধু দেশে নয় বিদেশে করলেন। বিভিন্ন জায়গায় তিনি যে কয়েকজন ছাত্রীকে তৈরি করছিলেন, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলেন, তাদের নাচগুলো লোককে দেখালেন এবং লোককে বললেন যে এটা কোনো খারাপ নাচ নয়, এটা ভালো নাচ। তো আমরা এখন ভরতনাট্যমের যে রূপটা দেখি, সেটা মূলত 4টে ধারা থেকে মেটেরিয়াল কালেক্ট করে তৈরি হয়েছে। একটা দাসী আট্টাম বললাম, যেটা পরবর্তীতে মারাঠা রাজারাও তার পারফরমেন্স করেছেন, সাদির বলে। আচ্ছা, কুচিপুড়ি একটা খুব বড় জায়গা ভরতনাট্যমে নিয়ে আছে, এবং ভরতনাট্যমের শব্দম যে নৃত্য পথটি আমরা করি, সেটা কুচিপুড়ি থেকে আগত। আচ্ছা, কুচিপুড়ি কুরুভাঞ্জি হচ্ছে ফোক আর্ট এবং ওই নৃত্যনাট্য কেন্দ্রিক, নৃত্যনাট্য টাইপের। তো সেখান থেকে গল্প গাথা তুলে, এবং সেই নৃত্যনাট্য কিরকম, মানে কোন দেবতার উপর ভিত্তি করে, শিবের ওপর, হ্যাঁ, তারপরে হচ্ছে বিষ্ণুর উপর, এরকম। তো এই কুরুভাঞ্জি নৃত্যনাট্য থেকে কিছু কিছু মেটেরিয়াল সেখানে এসেছে। এবং ভাগবত মেলা নাটক হচ্ছে বিষ্ণুর জীবন পুরাণ, তার উপর যে নৃত্যনাট্য ওরা করতেন সেখান থেকে। তো এই বেশ কিছু জায়গা থেকে এই মেটেরিয়াল কালেক্ট করে বর্তমান ভরতনাট্যমের যে রূপটা, সেটা তৈরি করা হয়েছে। এটা যে শুধু আমি শুনে তো অনেক কিছু জানলাম, সমৃদ্ধ যারা দেখবেন তারাও অনেক অনেক কিছু জানতে পারবেন এটা থেকে। আমার আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, যে ভরতনাট্যম নিয়ে তোমার এত পড়াশোনা, এত আগ্রহ, এবং আমি নিজেও তোমার পারফরমেন্স দেখেছি, আমি কিছুই নাচের বুঝি না। তো আমার দেখলে ভালো লাগলে আমি বলি খুব ভালো লাগলে বলি ভালো। আমি তখন কিছু না বুঝেই খুব মুগ্ধ হয়েছি, তারপরে যতবার দেখেছি মুগ্ধ হয়েছি। তো ভরতনাট্যম আমাদের প্রদেশের নাচ নয়, মানে আমাদের যে প্রদেশে যে কয়েক ধরনের নাচের প্রচলন আছে, তার মধ্যে ভরতনাট্যম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভরতনাট্যম শিখবো, এই উৎসাহটা তোমার মধ্যে কেন আছে? হ্যাঁ, এইটা একটা খুব ভালো কথা জিজ্ঞাসা করলে। ব্যাপারটা হয়েছে, বললাম নাচ শিখতে গেছিলাম বাবার সাথে, প্রথম ভর্তি হতে গেছিলাম। তো তখন আমি কাকে বলে ভরতনাট্যম, কাকে বলে কথা, কাকে বলে মণিপুরি, কুচিপুড়ি, আমি কিছু জানতাম না। শুধু আমার নাচ ভালো লাগতো, আমি নাচ করতাম, হাত পা নাড়াতাম টিভির সামনে, রেডিও গানের সামনে। তো সম্পাদি, মানে আমার প্রথম গুরু শ্রীমতী শম্পা দাস, তিনি ভরতনাট্যম শেখাতেন, তিনি ভরতনাট্যমের গুরু ছিলেন। তো ওই আমার ভরতনাট্যমের আঙিনায় প্রবেশ।
একদম প্রথম প্রথম। থেকেই ভরতনাট্যম নাকি? প্রথম থেকে আমার প্রথম দিনের প্রথম স্টেপ হচ্ছে তেইয়াতেই। তিনি আমাকে তেইয়াতে শিখিয়েছিলেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে কথক তখন অনেকে করতো, আমাদের ওখানে কথকে শেলিদি ছিলেন, প্রণব স্যার ছিলেন, এবং তাদের ছাত্রছাত্রীরা খুব ভালো শিখছিল। কিন্তু টিভিতে ধরো প্রোগ্রাম দেখে, অনুষ্ঠান তো তখন হতো, তা তখন বেশ কিছু ভরতনাট্যমের অনুষ্ঠান, তখন গুরু তাঙ্কমণি গুট্টির কলকাতায় শেখাচ্ছেন, এবং তার কলকাতা কলামণ্ডলমের খুব নাম, মানে আন্টি খুব মন দিয়ে শেখাচ্ছেন, খুব ভালো ভালো ছাত্রছাত্রী তৈরি করছেন। তখন একটা নাটক টিভিতে খুব হতো, সেই নাটকটা এখন আর আমাদের ছেলেমেয়েরা, এখনকার ছেলেমেয়েরা দেখেছে কিনা জানি না, মহাসিন্ধুর ওপার থেকে। মহাসিন্ধুর ওপার থেকে নাটকটায় ওই গানটা বারবার এক বৈরাগী করতেন, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। তা আমার তখন এই ছোট মনে, যতটুকু মনে আছে, সৌমিত্র চ্যাটার্জি কিছুদিন আগে গত হলেন, এবং তার মেয়ে পৌলমী চ্যাটার্জি, পৌলমীদি, তিনি কিন্তু খুব ভালো নৃত্যশিল্পী ছিলেন ভরতনাট্যম, আচ্ছা ভীষণ ভালো নৃত্যশিল্পী, এবং আন্টির ছাত্রী, মানে গুরু তাঙ্কমণি গুট্টির ছাত্রী ছিলেন। আচ্ছা। তো এরকম ছিল যে তারা মফস্বলে থাকে, কিন্তু মেয়েটির খুব নাচে উৎসাহ, মেয়েটি স্বপ্নেও নাচ দেখে, কিন্তু মেয়েটি নাচ করার মতন তার বাবার সামর্থ্য নেই মেয়েটিকে নাচ করানোর মতন। তো এবার কোন একটা অনুষ্ঠানে তার নাচ দেখে তার বাবা বলেন যে চল মা, আমরা কলকাতায় যাবো, তোকে নাচ শেখাবো, এইরকম ভাবে। তো মহাসিন্ধুর ডাকটা ছিল ওই রকম, মানে সে নাচের জগতে ঝাঁপিয়ে পড়বে। তা ওই নাচটা, ওইটা ভরতনাট্যম ছিল, পৌলমীদি ভরতনাট্যম করতেন ওইখানে। আচ্ছা আচ্ছা, মানে ওনারা অভিনয় করতেন দুজনেই? পৌলমীদি নাচটা করতেন, আচ্ছা, ওই ওই নাচটা নাচটা ছিল ওই- ওখানে। আচ্ছা। ওই নাটকের মধ্যেই একটা নাচের জায়গা ছিল, যেখানে পৌলমীদি নাচটা করছেন, এটা তিলানা করছেন। হ্যাঁ, আচ্ছা। যত সম্ভব 63 আগে তিলানা। হ্যাঁ, তো তিলানা তানা না না কামনা কুতুলিকা তিলানা ছিল। হ্যাঁ, যাই হোক, তা সেইটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছিল ভরতনাট্যমে যাওয়ার জন্য, এটাও একটা কারণ। না মানে আমার সাধারণত মনে হয় যে অনেকেই দেখি এখন বর্তমান ছেলেমেয়েদের মধ্যে অনেকেই খুব ভরতনাট্যমে খুব উৎসাহিত, কিন্তু আমার যেটা মনে হয় যে কত্থকের যে বোলবাণীগুলো, যেহেতু উত্তর ভারতের, তো আমরা সচরাচর যে ধরনের গান শুনি, সেইখানে যে ধরনের তাল বা বোলবাণী যে ধরনের পাই, সেগুলো খুব বেশি আমরা রিলেট করতে পারি, খুব ইজিলি রিলেট করতে পারি। কিন্তু ভরতনাট্যম যখন, তখন তালগুলো সম্পূর্ণ কর্ণাটকি তাল হয়ে যাচ্ছে, যে সঙ্গীত, ভরতনাট্যমের যে সঙ্গীতের সাথে, সেগুলো কর্ণাটকি রাগের ওপর, যেটাও আমাদের মনে হয় যেন একটু আমাদের আউট অফ জনারে চলে যাচ্ছে। তারপরে আসবো বোলবাণী ভাষাগত, কারণ যেগুলো বলা হচ্ছে, আমি যদি বলি, আমি বললাম কিছু নাচের বুঝি না, এবং নাচের আমি ওইটাও কিছু বুঝি না, ওই কি বলছে, কি বক্তব্য। আমি তোমার কাছে কথা শুনে একটু বুঝলাম যে কি ওটার আগে একটা ছিল, যেহেতু একটু অন্য ধরনের কথা ছিল, মানুষকে যেটা লঘু কথা যেটাকে বলে, মানুষকে আকর্ষণ করার জন্য, আর তারপর সেটা ভক্তি মার্গে চলে গেছে বিষয়টা। না না না, লঘু কথা নয়। লঘু কথা হচ্ছে যে সেটা যারা দর্শক মনোরঞ্জনের জন্য করতেন তারা ব্যবহার করতেন, কিন্তু ধরো বড় বড় কবিরা যারা যারা লিখে গেছেন, আন্নামাচার্য বলো, শেত্রায়া বলো, হ্যাঁ, সেটা সাহিত্য গুণ মারাত্মক, ওকে। কিন্তু যখন তুমি কনভে করছো, সেই কনভে করাটা একটু চটুলতিতে হয়ে যাচ্ছে, বা একটু চিপ হয়ে যাচ্ছে। যেমন ধরো জয়দেবের গীত গোবিন্দা, তাকে অনেকে অশ্লীল বলে, তাই না? কিন্তু আসলে সেখানে অশ্লীলতা নেই, নেই, কিন্তু পরিবেশন করা হয়েছে, ঠিক তাই, এক্ষেত্রেও ঠিক তাই। এই পদগুলোর তো মানে সাহিত্যিক দিক থেকে অনেক ভ্যালু, একদম মারাত্মক। সেইটাকে উপলব্ধি করতে গেলে তো ভাষার বেড়াজালটাকে অতিক্রম করতে হবে। হ্যাঁ, সেটা একটা, আমাদের যারা আমরা নর্দার্ন ইন্ডিয়াতে যারা ভরতনাট্যম চর্চা করি, আমাদের যারা পূর্বতন শিক্ষক শিক্ষিকারা, যারা সিনিয়র যারা, তারা করে এসছেন, করছেন, এই সমস্যাটা একটা খুব বড় সমস্যা। কেমন আরো মজা হচ্ছে কি জানো, যে ভরতনাট্যমে তামিল সাহিত্য যেমন ব্যবহার হয়, তেলুগু সাহিত্য একই রেঞ্জে ব্যবহার হয়, বরং বেশি ব্যবহার হয়। কারণ তেলুগু সাহিত্য ভীষণ রিচ, ভীষণ রিচ।
মজাটা হচ্ছে যে ভরতনাট্যম এমন একটা ফর্ম যেটাতে শুধুমাত্র তামিল বা তেলুগু নয়, প্রায় 8টা ভাষা ব্যবহার করা হয়। 8টা ভাষা। সংস্কৃত খুব মানে একটা খুব বড় একটা অংশ জুড়ে আছে, তামিল তেলুগুতে আছে, মারাঠি, কন্নড়, মালায়ালাম, হিন্দি, আচ্ছা। মণিমেখলা, এতগুলো ভাষা মোটামুটি ব্যবহার হয়। তো এবার ধরো যদি কেউ চায়, নর্দার্ন ইন্ডিয়ায় যিনি ভরতনাট্যম প্র্যাকটিস করছেন তার পক্ষে তামিল ভাষাটা বা তেলুগু ভাষাটাকে আয়ত্ত করাটা খুব মুশকিল, তাহলে তাকে কি করতে হবে? এবার তিনি তামিল কোনো পদম বা তেলুগু কোনো পদম উপস্থাপিত করতে চান, তো তার ক্ষেত্রে তাহলে তাকে আমরা কেন বলি এটা গুরুমুখী বিদ্যা, তা আমাকে আমার গুরুর কাছে ছুটতে হবে। গুরুর সাথে আমি কনসাল্ট করব, গুরু আমাকে ওয়ে দেখাবেন এবং বলবেন যে আচ্ছা তুমি এটার উপর কাজ করতে চাইছো, তাহলে তুমি ওই ভদ্রলোক, ওই স্কলার ওখানে আছেন, তুমি তার কাছে যাও, তিনি এই বিষয়টায় পারদর্শী, তিনি তোমাকে এই বিষয়ে সাহায্য করবেন। তো তুমি গেলে সেখানে, তিনি তোমাকে তার মতন করে বললেন। এবার তুমি তবুও বলি যে একটা নিজের থেকে পড়ে একটা বোঝার যে ব্যাপারটা, এই বোঝার রসটা হয়তো তৈরি হবে না, তাতেও তৈরি হবে না, তার তখন তোমাকে ভাষাটা শিক্ষা করতে হবে। ওকে। আর মজাটা হচ্ছে যে বর্তমান তামিল ভাষা আর অ্যানসিয়েন্ট তামিল ভাষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা, মানে অনেকটাই বাংলার মতোই, যেমন বাংলা একদম 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 বাংলাও যেমন বিবর্তিত হতে 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 এসছে, তামিলও ঠিক সেই একই রকম। আচ্ছা, মানে মণিপুরি নাচ করতে গেলে আমি শুনেছি এটা, যে মণিপুরি ভাষাটা জানা ভীষণ প্রয়োজন, তেমন কি ভরতনাট্যম করতে গেলে তামিল বা তেলুগু জানা ভীষণ প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। আচ্ছা, অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, কিন্তু মানে আমি কখনো বলবো না প্রয়োজন না, কারণ তুমি একটা ওখানকার সংস্কৃতিকে তুমি তুলে ধরছো, নিজের আত্মীকরণের চেষ্টা করছো, তো তুমি কেন চাইবে না যে ওটাকে পুরোপুরি আত্মীকরণ করতে? তাই তো? তাহলে তোমার কি করা উচিত? তোমার সেক্ষেত্রে দক্ষিণ ভারতে গিয়ে থাকা উচিত, প্রথম কথা। কারণ তুমি যতক্ষণ না থাকছো, যতক্ষণ না কথা বলছো তাদের সাথে, ততক্ষণ অবধি তুমি ভাষা রপ্ত করতেই পারবে না। এবং তার থ্রোয়িং, একটা ভাষার পাবেই না তুমি। যেমন আমার মনে আছে, আমরা যখন প্রথমবার চিদাম্বরম যাই, আমাদের বাসটা ভোর রাতে চিদাম্বরম, আমি তখন ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা দিতে গেছিলাম 2005 এর ডিসেম্বর। তো এক্সাম হয়ে যাওয়ার পর আমার সাথে আমাদের কুতাম্বাদামের কাশীনাথ আর মিলনরা দুজনে গেছিল। তো আমরা চল, মিলন বললো পঙ্কা চল এর সাথে ঘুরে আসি। আমি চল, কোথায় যাবি? তোরা প্রথম বললো মমালাপুরম যাবো। ঠিক আছে, মমালাপুরম চলো ঘুরে এসে, মমালাপুরম দেখে আমি প্রথমবার বলছি, প্রথমবারে আমি অত বেশি উৎসাহ পাইনি। হ্যাঁ, মমালাপুরম দেখে আমি সত্যি অত বেশি উৎসাহিত হইনি। হ্যাঁ, পাথরের গায়ে কারুকার্য, স্থাপত্য, মন্দিরের ভেতরে পাথর কেটে কেভ গুলো তৈরি করা, সেখানে মহিষামুদ্দিনী সব কিছু ঠিক আছে, তবুও কোথায় যেন একটা না পাওয়া রয়ে গেছে। চিদাম্বরম যাবো চল। জোর জবরদস্তি, ওদের শরীর ভালো না, জোর জবরদস্তি করে চিদাম্বরম গেলাম। রাত্রি 8:30 বাস আমাদেরকে চিদাম্বরম নামিয়ে দিল ভোর 3টের সময়, 3টে না 3:30 এরকম টাইমে। এবার ওই সময় গিয়ে আমাদের একটা কোথাও লাগেজ টাগেজ গুলো রাখতে তো হবে, ফ্রেশ হতে হবে। সমস্ত হোটেলগুলো সব বন্ধ। তখন মনে আছে আমরা তখন একটা দুটো ভাষা জানতাম তামিল, প্রত্যেক দরজায় দরজায় গিয়ে গিয়ে হোটেলের আন্না আন্না বলে নক করছি। আন্না হচ্ছে দাদা ওদের ভাষায়, তামিল ভাষায় আন্না মানে দাদা, আক্কা মানে দিদি। ওকে, তো আন্না আন্না বলে খালি নক করছি। এবার নক করার পরে যখন কেউ একজন বেরিয়ে আসছে বা কেউ বলছেন চলে যাও, হ্যাঁ, কিছু বুঝতে পারছি না, কারণ ওরা ওদের ভাষায় কথা বলছে। যতক্ষণ না কেউ একজন বেরিয়ে আসছেন, তখন তার সাথে আবার হিন্দি ইংলিশ মিশিয়ে একটা কমিউনিকেট করার চেষ্টা করছি, কিন্তু তামিলটা আর তখন কিছু জানি না। পরবর্তী ক্ষেত্রে একটু 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 সুবিধা হয়েছে, কিন্তু ওই বারবার তোমাকে তাহলে ওখানে গিয়ে থাকতে হবে, জানতে হবে। ভাষাটা জানাটা সত্যিই ভীষণ জরুরি। নাও যদি জানো, চেষ্টা তো করা উচিতই,
তাহলে তোমাকে স্কলারদের সাহায্য নিতে হবে, ঠিকঠাক স্কলারদের। মানে এমন নয় যে তুমি যার তার কাছে জিজ্ঞাসা করলে তুমি তোমাকে একটা কিছু বুঝিয়ে দিলেন, তুমি সেই অনুযায়ী পারফর্ম করলে। ব্যাপারটা কিন্তু সেরকম হলে পরে খুব মুশকিল হয়ে যাবে, ভীষণই মুশকিল হয়ে যাবে। সেটা সঠিক বোঝাবে না। সঠিক বোঝাবে নাকি তুমি সঠিক ঠিকঠাক পারফর্ম করতে পারবে, ঠিকঠাক রসটা ধরতে পারবে কিনা, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো ওটাই এটা মানে কঠিন একটা দিকে যাওয়া, ভীষণ ভাবে। যে কেউ সাধারণত ইগনোর করবে যে না, না, যারা একবার রসটা পেয়ে যাবে না পেয়ে যাচ্ছে, তারা আর ignore করবে না। এটাই ব্যাপার, ইন্টারেস্টটা এখান থেকেই বোধহয় আসে। আর আসলে ভরতনাট্যম ভীষণ ভাবে ব্যালান্সড, মানে একজন ছেলে একজন মেয়ে উভয়েই করতে পারে, কোনো বিধিনিষেধ নেই। কথক যেমন ব্যালান্সড হলেও একটু নারী কেন্দ্রিক। ভরতনাট্যমেও ধরো পিওর ডান্স বেশ কিছু রয়েছে, শ্লোকামের বেশ কিছু আইটেম রয়েছে। এবার পদম বর্ণম তুমি যখন করছো তখন সবসময় যে তোমাকে নারী রূপে করতে হবে তা নয়, অ্যাজ আ ডিভোটি তুমি করতে পারো, ভক্ত রূপে তুমি করতে পারো। তো অনেক রাস্তা রয়েছে তোমার করার জন্য। তাণ্ডব লাস্যটা ব্যালেন্সড, অভিনয় এবং পিওর ডান্স দুটো ব্যালেন্স রয়েছে। তো এবং তার গেটা, তার পশ্চার, মুদ্রার ব্যবহার, এই নাচের ভাষা হচ্ছে মুদ্রা। তো তুমি কি করতে চাইছো, হতেই পারে একজন দর্শক তোমার ভাষাটা জানেন না। ধরো আমি এখানে তামিল কোনো পদাম করছি, কিন্তু এখানকার দর্শকের পক্ষে তামিল ভাষাটা জানা সম্ভব নয়। সে আশা করাটা মানে অতিরিক্ত একটা আশা হয়ে যাবে, তাই না? কিন্তু আমি রিস্ক নিয়ে করছি এবং দেখা গেল দর্শক সেটা উপভোগ করছেন। কখন উপভোগ করছেন? যদি আমি ওই বক্তব্যটাকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় দর্শকের সামনে তুলে ধরতে পারি, তবেই। সে মুদ্রা এবং অভিনয়ের মাধ্যমে, মুদ্রা এবং অভিনয়ের মাধ্যমে, তাই না? তো যার জন্য ভরতনাট্যমে মুদ্রার ব্যবহার প্রচুর রয়েছে। সংযুক্ত অসংযুক্ত হস্ত ব্যবহার, এবং তাছাড়া দেবতা হস্ত, দশাবতার হস্ত, সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা ভাগ রয়েছে এবং সেগুলো মাটির খুব কাছাকাছি। এবার ধরো তুমি, এই যে আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি ব্যাপার, আমাদের সাধারণত নর্দার্ন ইন্ডিয়ায় এইভাবে জিজ্ঞাসা করেন না কেউ, তাই না? কি হয়েছে, খালি মুখটা নাড়িয়ে কথা বলে, তাই না? তাই তো। এবার আমি যখন নর্দার্ন ইন্ডিয়া এসে প্র্যাকটিস করছি, এটা করছি, আমার এই মুদ্রাটা এবং তার সাথে জিজ্ঞাসাটা ঢুকে গেল, আমার এখানকার যে জেস্টার সেটা ঢুকে গেছে, তার সাথে আমি মুদ্রাটাকে ঢুকিয়ে দিই, তার মানে অডিয়েন্স রিলেট করে ফেললো, আচ্ছা কি হয়েছে জিজ্ঞাসা করছে। ওকে, নেক্সট টাইম আমি যখন আবার এটা করবো তখন বুঝবে যে আচ্ছা কি হয়েছে জিজ্ঞাসা করছে। এইভাবে একটা কঠিন কাজকে যতটা সহজ করা যায়, মানে একটা কঠিন ভাষা দিয়ে একটা বক্তব্য লেখা আর সহজ সরল ভাবে বক্তব্য লেখা, এবার তুমি উপভোগ করবে কোনটা? নিশ্চয়ই সহজ সরল ভাষায় যেটা লেখা হয়েছে, তুমি যেটা সঙ্গে সঙ্গে পড়ে যেটা সহজে বুঝতে পারবে, কঠিন ভাষাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো ওই আগেকার ওই কঠিন ভাষাটা বর্তমানে অনেক সহজ সরল প্রাঞ্জল হয়েছে। বর্তমান যারা শিল্পীরা আছেন তারা সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। এবং তাদের কাজটা কোথায়? ধরো আমি তো বাংলায় থেকে ভরতনাট্যম চর্চা করছি, তারা কি করছেন, তারা কি চাইছেন? আমি চাইছি আমার বাংলায়, আমার নদিয়ায় ভরতনাট্যমটা ছড়াক। তারা কি চাইছেন? সারা বিশ্বের প্রতিটি কোণায় ছড়াক। সারা বিশ্বের প্রতিটি কোণায় সমস্ত তামিল ভাষী মানুষ নেই, অথবা তারা তামিল পদম তাদের সামনে করছেন রিস্ক নিয়ে, এবং মানুষ সেটা এনজয় করছে। কেন, কি করে করছেন? একটাই কাজ, তিনি তার নাচের ভাষাটাকে তাদের সামনে এমন ভাবে তার বডি জেস্টার ল্যাঙ্গুয়েজ, আগে যেমন পদামের অভিনয় বেশি হতো, ধরো একটা জায়গায় বললাম সিঙ্গার রসত্বক ছিল বেশি, মানুষ একটা জায়গায় বসে আপন ভক্তি দিয়ে আপন সিঙ্গার দিয়ে দেবতাকে বলে যাচ্ছে তুমি কেন এলে না, তুমি কেন এলে না, আমার মন পড়ে যাচ্ছে, কামদেব আমাকে স্টেন মারছে, ওকে আমি জ্বলে পড়ে যাচ্ছি, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম, তিনি করে যাচ্ছেন। বর্তমান শিল্পীরা দেখলেন যে শুধুমাত্র ওইটা করলে পরে ভরতনাট্যমকে কেউ নেবে না, পরিচয়ের কথা কেউ নেবে না। আমাকে দর্শকের কাছে যদি একে তুলে ধরতে হয়, কারণ এখন দর্শক আমাদের দেবতা, আমরা এখন মন্দিরের ভেতরে নাচ করি না, খুব কম, তো সাধারণ মানুষই আমাদের দর্শক। তো তাদের কাছে আমাকে পৌঁছতে গেলে পরে তাদের ভাষায় পৌঁছতে হবে, যার জন্য সেখানে অন্যান্য ভাষার প্রয়োগ চলছে, কখনো ট্রান্সলেট করে বলে দেওয়া হচ্ছে, কখনো ইন্ট্রোডাকশনে কিছুটা
স্টোরি সাজিয়ে দেওয়া হচ্ছে। ধরো আমার গুরুজির একটা প্রোডাকশন আছে অর্ধনারীশ্বরাষ্টকম, মানে ভীষণ ভাবে সেটা পরিচিতি লাভ করেছিল। তাই অর্ধনারীশ্বরাষ্টকম শ্লোকটা আদি শঙ্করাচার্যের লেখা। চাম্পিয়া গৌরার্ধ শরীর কায়ে কর্পূর গৌরার্ধ শরীর কায় ধামিল্য কায়ে চ জটাধারায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। ওকে, তো এটাকে কেউ দেখাবে ফুলের মতন বডি করে দেখাবে। তো তিনি এটা করলেন বডিতে ফুলটাকে ধরবেন, আর একটা সাইডকে অন্য একটা মুভমেন্টে ধরবেন। দেন যখন ধমিল্য কায়াই করছেন, খোপা দেখানো হতো আগেকার দিনে। ধরো যারা অ্যাব্রডে আছেন তারা খোপা সবসময় বাঁধেন না চুলে, তারা খোপা কি জিনিস নাও জানতে পারেন। তিনি এটাই করেছেন ধমিল্য কায়, লক্সটাকে দেখিয়েছেন চুলের, যাতে তিনি সঙ্গে সঙ্গে রিলেট করতে পারেন। আচ্ছা ওকে, হ্যাঁ, এন্ড যেটা দেখিয়েছেন ছড়িয়ে। শিবা একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার, সবাই জানে, জটা যখনই বলছে সবাই জানে। তো এইভাবে রিলেট করানো হয়েছে। আচ্ছা, ওকে, এবং তিনি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছেন। তার আগে কিভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছেন, যে বিশ্বের কাছে ভারতবর্ষের প্রথম জেন্ডার রেফারেন্স, জেন্ডার ইকুয়ালিটি রেফারেন্স হচ্ছে অর্ধনারীশ্বরাষ্টকম। মেল অ্যান্ড ফিমেল, পুরুষ অ্যান্ড প্রকৃতি যে একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারে না, তিনি সেই অ্যান্সিয়েন্ট সংস্কৃত পোয়েট আদি শঙ্করাচার্য লিখে গেছিলেন। ওকে, এবং তারা কিভাবে মিশে আছেন তিনি তার আগে একটা ভার্স যোগ করে দিলেন কালিদাসের রঘুবংশম থেকে। বাকার্থ সম্পৃক্ত বাকার্থ প্রতিপত্তয়ে জগতৌ পিতরো বন্দে পার্বতী পরমেশ্বর। অর্থাৎ বাক এবং তার মিনিং দুটো যেমন মিলেমিশে থাকে, একটা কথা এবং তার ওয়ার্ড যেমন, একটা ওয়ার্ড এবং তার মিনিং যেমন মিলেমিশে থাকে, শিব এবং পার্বতী দেয়ার সেইভাবে মিলেমিশে আছে। এবং পার্বতী সৃষ্টির প্রতীক, শিবা ধ্বংসের প্রতীক। ওকে, তো কোন সৃষ্টি, কোন সৃষ্টি যেমন ডিস্ট্রাকশন বা রেজলিউশন ছাড়া হতে পারে না, একই রকম ভাবে কোন রকম ধ্বংস সৃষ্টি না হলে হতে পারে না। সৃষ্টি হলে সেটা ধ্বংস হবে, এবং ধ্বংস সেখান থেকে আবার নতুন করে সৃষ্টির তৈরি হবে। এইভাবে তারা একে অপরের সাথে সংযুক্ত। ওকে, নবরস মোহনা নামে একটা প্রোডাকশন আছে, যেখানে মদভাগবত থেকে 4টে লাইন তিনি নিয়েছেন। সেখানে ওই একটা 16 বছর বয়সী ছেলে কৃষ্ণ, তিনি প্রথমে বলছেন না, একটা 16 বছর বয়সী ছেলে একটা এলিফ্যান্ট টাস্ক হাতে নিয়ে ঢুকছে, এবং তাকে ওই অ্যারেনায় থাকা এক একজন মানুষ এক এক রকম ভাবে দেখছেন। কেউ দেখছেন এ আমাদের সেভিয়ার, কেউ দেখছেন আরে ও তো বাচ্চা একটা ছেলে, তার করুণ রস তৈরি হচ্ছে ভেতর থেকে। ওকে, কেউ দেখছেন যে আমাদের সেভিয়ার, আরে তো অদ্ভুত, হ্যাঁ এই সেই বৃষ্টির সময় গোবর্ধন পাহাড় তুলে ধরে। এই সমস্ত স্টোরি লাইন গুলো তিনি ওই আস্তে 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 ওটার মধ্যে কনভে করে যাচ্ছেন। দর্শকের সাথে ওটা রিলেট করাটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। এইভাবেই বর্তমান যুগে যারা শিল্পী তারা এইভাবে কাজ করে চলেছেন, এবং তারা ইংরেজি কথা নিয়েও সেটাকে দক্ষিণ ভারতীয় তালে এবং সুরে ফেলার চেষ্টা করছেন, তারপর বেশ করে তৈরি করছেন যাতে পৌঁছানো যায়। এবার দক্ষিণ ভারতীয় তাল সিস্টেম, রাগ সিস্টেম আমাদের উত্তর ভারতীয় তাল এবং রাগ সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু যদি ভালো করে খেয়াল করো দেখবে কোনোটাই আলাদা নয়। হয়তো তার নামটা আলাদা, হয়তো তার প্রক্রিয়াটা আলাদা, তাকে প্রেজেন্ট করার মাধ্যমটা আলাদা, কিন্তু ব্যাপারটা একই। আমরা এখানে 16 মাত্রা তাল করি, ত্রিতাল, হ্যাঁ, পরে শেষ সময় শেষ করি, ওরা শেষ মাত্রায় শেষ করছে, আদি তাল করছে, সেম একই যুগ। প্রকাশ মাধ্যমটা হচ্ছে এটা। আর আমি ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না দিন দিন দা, দিন দা করছি, তাই না? তো ব্যাপারটা একই, রাগ একই রাগ, একটা দুটো নোট একটু ওলট পালট আছে, এদিক ওদিক আছে, চলনটা হয়তো আলাদা, চলনটা হয়তো আলাদা, কিন্তু হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এক। হ্যাঁ, কারণ শর্ত সেই বাড়িটা, ওর বাইরে তার বাড়ি যেতে পারছে না। চলনটা আলাদা বলে আমাদের কাছে জটিল বলে মনে হয়। তুমি যদি ওটাই প্রথম থেকে শিখতে, তাহলে এবার কি, হ্যাঁ, কিছু কিছু জায়গা যেমন ওরা গমকের ওপর প্রাধান্য দেয় বেশি,
শ্রুতির উপর প্রাধান্য দেয় বেশি, ঠিক আছে। এখানে যেমন গমকের কাজটা কম নর্দার্ন ইন্ডিয়াতে, তো এইরকম কিছু কিছু মিলের সেটা প্রাধান্য। তো মিলের প্রাধান্যটা বেশি। তো এইরকম কিছু কিছু জায়গা সেটা তো স্থান কাল ভেদে আসবে, হ্যাঁ। কিছু করার নেই। আমি নর্দার্ন ইন্ডিয়ায় পাঞ্জাবি পাজামা পরে বসে আছি, এই ইন্টারভিউটা যদি দক্ষিণ ভারতে হতো তাহলে আমাকে এখানে তৈরি পরে থাকতে হতো, পাঞ্জাবি পরতাম, একটা কুর্তা বা হাফ শার্ট পরতাম, কাঁধের উপরে একটা উত্তরণ নিতাম, বা ব্যাপারটা হচ্ছে সেটা। ব্যাপারটা সেটা। হ্যাঁ, তাই স্থান ভেদে কাল ভেদে তার রূপ তৈরি হয়। এত ভালো লাগছে, এত কিছু জানতে পারছি, মানে এইটা শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু শেষ তো করতেই হবে কারণ সময়ের একটা পাবন্দি থাকে। এখন শেষ যেটা জানতে চাইবো সংক্ষেপে, যে তুমি মানে বললেই যে দেশে এবং বিদেশে, তো এই মফস্বলেও অনুষ্ঠান করো, শহরেও অনুষ্ঠান করো, দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে, তো এই বিভিন্ন স্টেজ গুলোর এক্সপিরিয়েন্স যদি তুমি বলো, আমার মনে হয় এটা অনেকেই জানতে চায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি জানো তো, যেখানেই গেছি মানে একজন শিল্পীর প্রথম লক্ষ্য কি থাকে, যে আমি জিনিসটাকে ভেতর থেকে উপভোগ করবো। ধরো তুমি গান করো, তুমি একটা গান গাইলে, গাওয়ার পর মনে হলো না গাওয়াটা ঠিক হয়, তুমি সেটাকে আবার নতুন করে আবার গাওয়ার চেষ্টা করো, কিভাবে সেই তুরীয় আনন্দের জায়গাটায় পৌঁছবে সেই চেষ্টাটা তোমার মধ্যে থেকে যায়। ঠিক আমাদেরও ঠিক একই রকম ভাবে। তো আমরা যে বললাম যে দর্শক হচ্ছে আমাদের এখন ভগবান, তো তার কাছে আমার বেস্টটা দেওয়ার আমি সবসময় জন্য চেষ্টা করি, সেটা মফস্বল হোক বা আমার রাজ্যের অন্য কোনো স্থান হোক, দেশ হোক বা দেশের বাইরে হোক, যেখানেই হোক না কেন। দেশের বাইরে আমি আমার নিজস্ব প্রোগ্রাম নিয়ে এখনো যাইনি, অনুষ্ঠান নিয়ে যাইনি, যার জন্য আমি সেই ভাবনার সুযোগটা পাইনি, যে নিজের মতন করে যে ভেবে একটা প্রোগ্রাম সাজাবো, সেই সুযোগটা আমার এখনো হয়নি। আমার গুরুজি গুরু সরোজ বৈদ্যনাথন, তার হয়ে আমি গেছি, বলেছি, তো তিনি প্রোগ্রামটাকে যেভাবে সাজিয়েছিলেন আমি ঠিক সেভাবেই সেই অনুযায়ী অনুষ্ঠান করেছি। কিন্তু দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠানের ডাক আসে, বা মফস্বলেও বা আমার জেলার মধ্যেও যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের ডাক আসে, তখন সেইখানে আমি কি অনুষ্ঠান করবো সেটা আমার নিজেকে ভেবে তৈরি করতে হয়। তো আমার লক্ষ্য থাকে যে আমি কোথায় অনুষ্ঠান করছি সেই জায়গাটাকে ধরা, এবং সেখানকার দর্শক কি অনুষ্ঠান নিতে পারেন সেই ভাবনাটা মাথার মধ্যে কাজ করানো। তার মানে এটা না যে আমি ক্লাসিক্যাল ছাড়া অন্য কিছু করছি, আমি ভরতনাট্যমই করবো, ভরতনাট্যমেরই এমন কোন নৃত্যপদ করব যেটা আমার মফস্বলের মানুষ গ্রহণ করবে। আমি নিশ্চয়ই মফস্বলে কোনো অনুষ্ঠানে একটা 40-45 মিনিটের বর্ণনা করতে বসবো না, কারণ ওই রসটা নেওয়ার জন্য যে মানসিক দৃঢ়তা থাকার দরকার সেটা হয়তো আমি এখানে পাবো না, হয়তো পেতে পারি, কিন্তু সবার কাছ থেকে বা ম্যাক্সিমাম পার্সেন্টেজের কাছ থেকে আমি সেটা পাবো না। ঠিক, তাহলে আমি সেখানে কি করবো? ধরো আমাকে এখানে হাফ অ্যান আওয়ার স্টেজ দিয়েছে, আধ ঘন্টার একটা অনুষ্ঠান দিয়েছে, আমি তখন আমার অনুষ্ঠানটাকে 3টে ছোট ছোট ভাগে ভাঙবো, এবং ঠিক সেই নৃত্যপদগুলো উপস্থাপিত করবো যেগুলো আমার এখানকার দর্শক উপভোগ করবে। ধরো শিবতাণ্ডব কোন একটা নৃত্যপদ, বা হনুমানজির ওপরে কোন নৃত্যপদ, যার মধ্যে একটু মকারি থাকবে, একটু মজা থাকবে, এবং দর্শক, এবং কৃষ্ণের ওপরে কোনো আইটেম, কারণ কৃষ্ণের গল্পগুলো সাধারণত সবাই ছোটবেলা থেকে কানে শুনে হোক, রামায়ণের কোনো গল্প কানে শুনে হোক, জেনে হোক, হ্যাঁ, তাদের কাছে সেগুলো চেনা, তারপর সেটা রিলেট করা অনেক বেশি সহজ হবে। একই রকম ভাবে রাজ্যের মধ্যে যখন কোথাও অনুষ্ঠান করবো, ধরো কোনো বড় হল বা বড় কোনো অডিটোরিয়াম, যেখানে আমার ভরতনাট্যম নৃত্যেরই শুধুমাত্র অনুষ্ঠান হচ্ছে, এবং যারা ইনভাইটেড তারা ভরতনাট্যম জগতের বা দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের জগতের স্বনামধন্য লোকজন, তারা সেখানে উপস্থিত থাকবে। তাহলে আমি সেখানে অবশ্যই চেষ্টা করবো একটা বর্ণন প্রেজেন্ট করার, কারণ তাদেরকে আমাকে সেই রসটা আমি দিতে পারবো, তাদেরকে আমি রিলেট করাতে পারবো, তারা সেই জায়গাটা নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবেই অনুষ্ঠানগুলোকে ভাঙা হয়। এবং এবার বিদেশের কথা বলি, বিদেশের মানুষ জানো তো, কিছু বুঝুক না বুঝুক, তারা আমাদের ভারতীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের ভীষণভাবে মর্যাদা দেয়, ভীষণভাবে সম্মান দেয়। তারা জানে
যে আচ্ছা এই জায়গাটা আমি জানি না, কিন্তু এটা আমার পক্ষে কানে শুনতে ভালো লাগছে, আমার চোখে দেখতে ভালো লাগছে। ওকে, তো তারা প্রচুর পরিমাণে এখন শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, শুধুমাত্র তাই নয়, মানে তো ভারতীয় সঙ্গীতের জগতে তারা চেষ্টা করছে নিজেদেরকে আনার এবং চেষ্টা করছে তাদেরকে আসার। তো আমরা যে সমস্ত জায়গাগুলোতে অনুষ্ঠান নিয়ে গেছি, অনুষ্ঠান করেছি, প্রত্যেক জায়গার মানুষ ভীষণভাবে আপ্লুত হয়েছে এবং তারা রিলেট করতে পেরেছেন। তারা দেখে, নাচ দেখে সত্যি তারা মানে ভীষণভাবে আপ্লুত হয়ে ছুটে এসেছেন আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য। এবং তারা নিজেরাও ওই স্টোরি গুলো বলছেন, হ্যাঁ আমি ওই স্টোরি গুলো পড়েছি, আচ্ছা বুঝতে পেরেছেন, হ্যাঁ আচ্ছা এটা করলে না তোমরা। তো এই যে মজাগুলো, এগুলো আমাদেরকে ভীষণভাবে আরো বেশি উৎসাহিত করে। জানি আমার দেশের বাইরেও এত মানুষ আমার দেশের সংস্কৃতিটাকে এত ভালোবাসছেন, এত আপন করে নেওয়ার চেষ্টা করছেন, এইগুলো আমাদের উৎসাহ যোগায় এবং এটা পেয়েছি। এবং সত্যি কথাই, যে সমস্ত জায়গায় ধরো নাচ করতে গেছি, শুধু দেশের বাইরে দেশের মতো প্রত্যেক জায়গাতেই দেখেছি মানুষ মানে গ্রহণ করেছেন, অবশ্যই গ্রহণ করেছে। তাই হচ্ছে ব্যাপার। শাস্ত্রীয় সঙ্গীতের মানে সবাই হয়তো বোদ্ধা নয়, কিছু নয়, সাধারণ দর্শক, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য বোধহয় এমনই যে চোখ সরানো যায় না। আমার মনে আছে মহারাজজির একটা অনুষ্ঠান আমি টিভিতে দেখছিলাম, বিটু মহারাজজির। মহারাজজি তো কথক ছাড়া অন্য কিছু করেন না, সবাই জানেন, কথকের একজন দিকপাল। তো তিনি কলেজের কোন একটা অনুষ্ঠানে করছেন। তো কলেজ বলতে মানে যে কলেজ নয়, এবং সেখানে প্রচুর ছাত্রছাত্রী, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী। সেখানে মহারাজজি করছেন, শুরু করলেন কিভাবে জানো, একটা ছেলে এবং একটা মেয়ে, একটা টিনেজ ছেলে, টিনেজ মেয়ে, তাদের ভেতরকার যে আবেগ, একটা ছেলে একটা মেয়েকে দেখলো, দেখার পরে কিভাবে কথা স্টার্ট করবে, একটু লজ্জা লজ্জা করে, বুঝতে পারছে না। মহারাজি তার পায়ে ঠিক সেটা শুরু করলেন। মহারাজি বলছেন ये लड़का ने बोला अच्छा लड़की ने शर्माई, लड़की ने ये आंसर दिया। তো এইভাবে করে তিনি পায়ের কাজ করে যাচ্ছেন কিন্তু, এবং দর্শক হাসতে হাসতে তাদের পেটে খিল ধরে যাওয়ার জোগাড়, এবং তারা হাত তালি দিচ্ছেন। তারা দর্শক বলতে ওই সমস্ত কলেজের অল্প বয়স্ক ছেলে মেয়েরা। তো তাদের মধ্যে মহারাজি কথকটাকে ঠিক তাদের মতন করে ঢুকিয়ে দিলেন। পদ্মা সুব্রমণিয়াম একটা ইউটিউবে খুব বিখ্যাত ভিডিও কদিন আগে হয়ে মানে চলছিল, খুব সার্জারি করছেন, ভরতনাট্যমের আঙ্গিকে সার্জারি করছেন। ওকে, এবং মিউজিকে চলছে, যখন হার্ট বিট চলছে, বিপ পিপ 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 বিপ, ভিডিওটাতে বাজছে, হ্যাঁ ভায়োলিনে বাজছে, পিপ 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 করে। হ্যাঁ, তো মানুষ এমন ভাবে নিচ্ছেন যে আরে এত মজা করেও ক্লাসিক্যাল আর্টটাকে প্রেজেন্ট করা যায়। সত্যি ক্লাসিক্যাল আর্ট মানে এটা গুরু গম্ভীর হবে, আমি তো কিছু বুঝি না, আমি বুঝবো না। হ্যাঁ, ঠিক ব্যাপারটা সেরকম নয়। এবং বর্তমান যারা শিল্পী রয়েছে, আমার গুরু অবৈধনাথন, গীতা চন্দ্রনজি, মালবিকা সারুকাই, আলামিল বাল্লি, প্রত্যেকে সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছেন, সেইভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, এবং তাদের আর্ট ফর্ম ক্লাসিক্যালের মধ্যে থেকে, ট্র্যাডিশনের মধ্যে থেকে ট্র্যাডিশনকে ভেঙে বেরোচ্ছেন। যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, সমাপ্ত করতে হবে। আর শেষ যে প্রশ্নটাই আসবো তোমার কাছে, যে সাংগীতিক নৃত্যাঙ্গনে 1 বছরের কিছু বেশি সময় ধরে তুমি শেখাচ্ছ এখানকার ছাত্রছাত্রীদের, এবং ওদের সবার এটা জানার ইচ্ছা, আমারও জানার ইচ্ছা, এবং বিশেষ করে আমার মা বলেছে এই প্রশ্নটা আমাকে করতেই হবে। এখনো এখানে যে ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছে 3 জন আছে এখানে, বিদিশা, ভাস্বতী, সুমি। তো ওরা সবাই জানতে চাইছে যে স্যারের আমাদের ক্লাস করিয়ে কেমন লাগছে, মানে ওদের নিষ্ঠা বা অধ্যবসায় এই ভরতনাট্যম প্রতি, নৃত্যশৈলীর প্রতি কতটা আছে। সেটা দেখো, কার নিষ্ঠা বা অধ্যবসায় কতটা আছে সেটা আমার পক্ষে বলে দেওয়া সম্ভব নয়। ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কি দেখবো যে তোমরা ভালোবেসে করছো কিনা। যতদিন অব্দি নাচটার প্রতি ভালোবাসা থাকবে ততদিন অব্দি আমি বলবো করো। যখন দেখবো আমি সবাইকে করাচ্ছি,
যার মধ্যে দেখবো ভালোবাসা নেই তাকে বলবো করবো। যে কোনো জিনিসকে তুমি যদি ভালো না বাসো, সেই জিনিসটা তোমার কাছে কখনো আসবে না, ধরাই দেবে না। তুমি একটা অঙ্ক চেষ্টা করেই যাচ্ছ কিন্তু কিছুতেই তুমি তার উত্তর মিলাতে পারছো না। তার কারণটা কি বলবো? তুমি ভালোবাসছো না ওটাকে। এটা হচ্ছে না, না এটা করবো না আজকে, ছেড়ে দিই। তো নাচটা যে নাচই করো না কেন, গান করো, কথা করো, যাই করো, নাচটা হচ্ছে ঠিক সেই জিনিস। তুমি ভালোবাসো, দেখবে সে আপনা আপনি তোমাকে তার ভান্ডার উজাড় করে দিচ্ছে। এবং মহাসমুদ্র ঝাঁপ দিয়ে যদি পড়তে পারো, তাহলে দেখবে ফেরার কোনো পথ নেই এবং তুমি নিজেই ফিরতে চাইবে না। মানে আমার মনে হয় খেলা জানি মানে যে আরো কেন আরো 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 কত পরবর্তী সমস্ত জন্ম ধরে যেন এই আর্ট ফর্মটা চর্চা করে যেতে পারি। কারণ এই এক জন্মে সমস্ত কিছু জানা শেখা সম্ভব না, সম্ভবই নয়। কি করে শিখবো? এত বড় বড় গুরুরা এত কিছু রচনা করে গেছেন, এত বড় বড় কবিরা এত কিছু লিখে গেছেন। হ্যাঁ, ত্যাগরাজ স্বামী, শ্যামা শাস্ত্রী, মুস্তামি দীক্ষিতের, অরুণাচল কবি, নারায়ণমাররা, নারায়ণরা, ক্ষেত্রায়া, আন্নামাচারিয়া, জয়দেব, এই এত রচনা এবং প্রত্যেকের রচনা প্রত্যেকের থেকে আলাদা, ইউনিক এবং তার নিজস্ব রীতিতে ভাস্বর। তো সেইগুলো কখন শিখবো, কখন জানবো? তো শেখাটা আমাদের দ্বারা হবে কিনা, এই কথাটা থেকেও বড় কথা হচ্ছে আমি ভালোবেসে করছি কিনা। আমি যদি ভালোবেসে করি, তুমি যদি ভালোবেসে করো, দেখবে ঠিক আজকে না হোক কাল, কাল না হোক পরশু, সেই জিনিসটা তোমাকে ভালোবাসতে বাধ্য করছে। তুমি সেই জিনিসটার প্রতি আস্তে 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 এমনি ঢুকে গেছো ভেতরে, তুমি চাইলেও সেইগুলো ছেড়ে আসতে পারছো না। এবার বাকি টেকনিক্যাল ব্যাপার যেগুলো, যে তোমার বডি পারফেকশন আসছে না, বডিতে মুভমেন্ট আসছে না, সেটা তো পরের ব্যাপার। তোমার মন, তোমার মস্তিষ্ক যদি তৈরি হয়ে যায়, তাহলে দেখবে সেটা আপনা আপনি তোমাকে নিজেই বলে দেবে কি করবো আর কি করবো না। স্যার, আমার স্যার বলতেন, মানে শ্রী অভয় পালের কথা আমি বারবার বারবার এই কারণে বলি, মানে প্রতিটা মুহূর্ত ওনার কথাগুলোকে আমি মিস করি। উনি বলতেন, আমি একদিন স্যারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার এই যে সবাই বলে যে তুই কোন স্টাইলে করিস, কালাক্ষেত্র স্টাইল করিস না কালামণ্ডলম স্টাইল করিস, মানে তখন একটা কথা খুব চলেছিল, কোন স্টাইলটা ভালো, কালাক্ষেত্র স্টাইল না কালামণ্ডলম স্টাইল। কালামণ্ডলম হচ্ছে আমাদের কলকাতা যারা সবাই করেন, কালাক্ষেত্র হচ্ছে চেন্নাই থেকে যারা রুক্মিণী দেবীর প্রতিষ্ঠিত কালাক্ষেত্র থেকে যারা করে আসছে তা। আর আমাদের কলকাতাতেও ওইরকম দুই ঘরানারই বেশ কিছু শিক্ষক শিক্ষিকা ছিলেন। তো আমি, স্যার আমি কোন ঘরানায় করি? স্যার বলেন, এক থাবড়া মারবো কানের মধ্যে। হ্যাঁ, কালামণ্ডলম কালাক্ষেত্র কোনো কিচ্ছু করিস না তুই, তোকে যেটা দেখতে ভালো লাগে তুই সেটা করিস। অনেক বড় কথা। হ্যাঁ, তো আমি যদি, হতেই পারে যে আমার যা গেট আপ তোমার সেই গেট আপ নয়, তাই তো? তো তুমি যে মুভমেন্টটা করলে ভালো লাগবে, আমি সেই মুভমেন্টটা করলে ভালো নাও লাগতে পারে। আমাকে আমার মুভমেন্টটা আমার মতো করে করতে হবে, তোমাকে তোমার মুভমেন্ট তোমার মতো করে করতে হবে, কিন্তু তার জন্য তুমি গ্রামারের বাইরে যাবে না। তোমাকে যে গ্রামার আছে সেই গ্রামারের মধ্যে থেকে, তো তুমি অটা কিভাবে লিখতে হবে, তুমি তো সবাই লিখি আমরা, কিন্তু প্রত্যেকের কি একরকম হয়? কখনো হয় না। সবাই তো লিখি, সবাই দেখে বুঝতে পারি এটা তাই তো, কিন্তু সবার একরকম হয় না। কিন্তু প্রত্যেকে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করি, দাগের মধ্যে থেকে ওপরে মাত্রা দিয়ে, তাই না? ঠিক। এবার দাগের বাইরে বেরিয়ে গেলে বা তেড়ে বেঁকে গেলে তখন ওই লেখাটা ভালো হয়নি। ঠিক আছে, মানে ও সুন্দর করে লিখছে, আমি অন্যরকম করে লিখতে গিয়ে দাগের বাইরে বের করে দিলাম, তেড়ে বেঁকে দিলাম, গ্রামারের বাইরে চলে গেলাম, না, সেটা বুদ্ধিমানের কাজ নয়। তুমি তোমার মতো করে সুন্দর করে দাগের মধ্যে রেখে তোমার মতো মাপ রেখে দেখো, ঠিক আছে? তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, কিন্তু গ্রামারের থেকে এবং ভালোবেসে। প্রথম কথা হচ্ছে ভালোবাসা, নিজে না ভালোবাসলে অন্যকে ভালোবাসানো যায় না। তুমি যতক্ষণ নিজে না নাচটাকে ভালোবাসতে পারছো, ততক্ষণ তুমি হাজার চেষ্টা করলেও দর্শককে দিয়ে তোমার নাচ এনজয় করাতে পারবে না। তোমাকে আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে জানতে হবে এবং বুঝে করা, জেনে করা, না বুঝে শুধুমাত্র অনুকরণ করা নয়। আমার স্যার এইভাবে করেছেন, আমিও এইভাবে করব না,
কখনো না, তুমি অনুসরণ করো, অনুকরণ করো না। কারণ আমার মুভমেন্ট তোমার মুভমেন্ট এক কখনো হতে পারে না। তোমার আর আমি তোমার ক্লোন নই, বা তুমি আমার ক্লোন নও। ক্লোন হলে তবে হয়তো একরকম হতেও পারে, তাছাড়া সম্ভব না। সত্যি মানে অনেক মূল্যবান কথা আজকে আমরা শুনলাম, আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম পঙ্কজদাকে। এবং সত্যি পঙ্কজদার পারফরমেন্স আমি দেখেছি, সেটা হতে মুগ্ধ হয়েছিলাম। আজকে মুগ্ধ হলাম পাণ্ডিত্যে, কারণ আমি নিজে ভীষণ না এবারে আমি নবিশ, একেবারে নবিশ, মানে শেখার চেষ্টা করে যাচ্ছি। এখন আমি নিজেকে ভারতনাট্যম লার্নার বলি সব জায়গাতে, হ্যাঁ, শিল্পী বলি না। বা অনেকেই বলেন যে, যেমন এনএসএইচএম আমার নাম, এখন তুমি ভারতনাট্যমে আরে ইউটিউব বা গুগল সার্চ করে দেখতে হবে এনএসএইচএম বিজিএপিএ গুরুস বলে, ভারতনাট্যম গুরু পঙ্কজ সিংহ রায়। আমার ওইটাতে প্রচন্ড তীব্র আপত্তি ছিল যে আমার নামের আগে গুরু তো আমি বসাতে দেবই না কখনো, কারণ আমি গুরু হওয়ার মতন জায়গায় পৌঁছবই না। ইভেন শিক্ষার্থী বলো, আই এম মোটিভেটেড। না, এই পারফরমেন্স, এগুলো পারফর্মিং আর্টে যারা আছে, পারফরমেন্সের পাশাপাশি যে পড়াশোনার একটা বিরাট জায়গা, তো সেইখানে আমি খুব মানে আজকে মুগ্ধ হলাম তোমার বক্তব্য শুনে। এবং আমরা আপ্লুত, আজকে পঙ্কজদার মতো মানুষকে পেয়েছিলাম আমাদের মধ্যে। আজকে আলাপচারিতার দ্বিতীয় পর্বে আমাদের সাথে ছিলেন শ্রী পঙ্কজ সিংহ রায়, বিশিষ্ট শিল্পী, একাধারে অন্যধারে ভীষণ ভালো মানুষ একজন। অনেক ধন্যবাদ দাদা, তোমার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে এই সময়টুকুনি আমাদেরকে দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার ভালো লাগছে সাংগীতিক নৃত্যাঙ্গনে এসে এখানকার শিক্ষার্থীদেরকে শিখিয়ে, ওদের মধ্যে উৎসাহটা আছে এবং অনেকেই যথেষ্ট ভালো করে করার চেষ্টা করছেও। শেখার আগ্রহ না থাকলে পরে তো শিক্ষক বা শিক্ষিকা যিনি থাকুন না কেন, তার সেই উৎসাহটা থাকে না। কিন্তু আমার এখানে এসে সত্যি ভালো লাগছে ওদেরকে করিয়ে। খুব ভালো সময় কাটলাম তোমার সাথে এতটা সময় ধরে। আরো অনেক কিছু জানার আছে তোমার কাছে, ভবিষ্যতে আশা করি তোমাকে পাবো। একদম সবসময়ের জন্য। আর সাংগীতিক নৃত্যাঙ্গন এগিয়ে চলুক সামনের দিকে, 25 বছর পেরিয়ে আরো অনেক 25-এর অপেক্ষায়। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।